আমি আজ 2 মাস পর জেল থেকে বের হচ্ছি। আসলে আমাকে জামিন করে বের করা হয়েছে। আমার বাবা শহরে অনেক বড় একজন শিল্পপতি, তাই বেশি দিন জেলে থাকতে হয়নি। তাই আজ আমার জামিন হয়ে গেল। আমি জেলখানা থেকে বের হয়ে আনমনে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসছি আর রিমির কথা ভাবছি। মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমার ভালোবাসা কোনো দিন বুঝলো না। খুব ভালোবাসতাম রিমিকে। রিমি দেখতে একদম ডানাকাটা পরীর মতো, যাকে দেখলে যে কোনো ছেলে ক্রাশ খাবে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আহনাফ ইসলাম আরিয়ান। আমি অনার্স শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। পরিচয় দিতে দিতে আমার বাসায় চলে আসলাম। বাড়ির কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার মা এসে দরজা খুলে দিল। আমি মাকে দেখে অনেক খুশি হলাম। 2 মাস পরে মাকে দেখলাম, কিন্তু মা আমাকে দেখে মুখটা মলিন করে কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। আজ আমার একটা অন্যায়ের জন্য মা আমার সাথে কথা বলল না। খুব খারাপ লাগছে। মা আমার সাথে কথা না বলে মুখে এক রাশ বিরক্ত নিয়ে চলে গেল আমার সামনে থেকে। আমি মার পিছু নিলাম। আমি আমার মাকে ডাকলাম, কিন্তু মা কোনো কথা বলছে না। এবার আমি দৌড়িয়ে মায়ের সামনে গেলাম। মা, কি হলো? আমার সাথে কথা বলছো না কেন? আমি তো রাগের মাথায় একটা ভুল করেছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেবে? আমার কোনো ছেলে নেই আহনাফ নামে। একটা ছেলে ছিল, কিন্তু 2 মাস আগে সে মারা গেছে আমার কাছে। তুই আমার ছেলে না, তোর ওই পাপী চেহারা আমাকে দেখাবি না। আর তোর এই নোংরা মুখে আমাকে কোনোদিন মা বলে ডাকবি না। তাই বলে মা কান্না করতে করতে চলে গেল রুমে। এবার মায়ের কথা শুনে আমার দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকলো। শেষ পর্যন্ত আমার মা আমাকে দূরে ঠেলে দিল। খুব কষ্ট হচ্ছে, তাই রুমে এসে দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুম ভাঙলো দরজার ঠক ঠক শব্দে। আমি উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবাকে দেখে কান্না করে দিলাম আর বাবাকে জড়িয়ে ধরলাম। আসলে বাবার সাথে আমি খুব ফ্রি ছিলাম। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কাল থেকে তুই অফিসে জয়েন করবি, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে। আর একটা কথা তোকে না জানিয়ে আমি বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তুই আমার কথা রাখবি। বলো বাবা, আমি তোমার সব কথা রাখবো। আমি তোর সাথে রিমির বিয়ে ঠিক করেছি, কারণ তোর জন্য রিমির জীবন নষ্ট হোক আমি তা চাই না। তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তুমি যা ভালো বোঝো তাই করো। আপনারা ভাবছেন এই রিমিটা কে? আসুন 2 মাস আগের কাহিনী বলছি। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম। দেখি আমার বন্ধু ফোন দিয়েছে। আমার বন্ধুর নাম রাজু। ওই শালা এত সকালে ফোন দিয়ে আমার আরামের ঘুম নষ্ট করলি কেন রে? আরে রাখ তোর আরামের ঘুম। আর এদিকে রিমি ভাবি অন্য একটা ছেলের সাথে এক রিক্সায় কলেজে যাচ্ছে, তুই তাড়াতাড়ি কলেজে চলে আয়। রাজুর মুখে রিমির কথা শুনে আমার নিমিষেই ঘুম উধাও হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রওনা দিলাম। আসুন রিমির সাথে পরিচয় করে দেই। রিমি আমাদের কলেজে 2য় বর্ষের ছাত্রী। আমি রিমিকে 2 বছর ধরে ভালোবাসি। রিমিকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু রিমি রাজি হয়নি। রিমিকে আমি অনেক ভালোবাসি, যা রিমিকে কেউ এরকম ভাবে ভালোবাসতে পারবে কিনা আমার জানা নাই। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। এসে দেখি রিমি একটা ছেলের পাশে বসে আছে আর হেসে কথা বলছে। আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। আমি সোজা গিয়ে রিমির পাশে বসা ছেলেটির শার্টের কলার ধরে সোজা নাকে একটা ঘুষি মারলাম, আর ছেলেটি নাকে হাত দিয়ে সোজা মাটিতে বসে পড়লো। ওই তোরে বলছি না কোনো ছেলের সাথে যেন না মিশতে, তারপরেও তুই কেন ওই ছেলের সাথে কথা বলছিস? আপনি ওকে মারলেন কেন? আপনি জানেন ছেলেটি কি হয়? ও আমার কাজিন হয়। আসলে আপনাদের মতো এমন বখাটেদের জন্য আমাদের মতো মেয়েরা আজ অসুরক্ষিত। আপনি একটা বখাটে, আর যাই হোক আপনাকে ভালোবাসা যায় না। রিমি, আমি সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সেই জন্য তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো রাস্তার বখাটে মাস্তানকে ভালোবাসতে পারবো না, যে কিনা রাস্তার কুকুরের মতো মেয়েদের পেছনে পড়ে থাকে। তাই বলে রিমি চলে গেল কলেজ থেকে। রিমির কথা শুনে খুব কষ্ট হতে লাগলো।
যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসলাম সে আমাকে রাস্তার কুকুর বলল। কিন্তু হঠাৎ করে মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। আমাকে রাস্তার বখাটে মাস্তান বলল। আমি যদি বখাটে মাস্তান হই তাহলে বখাটের মতোই রিমির ভালোবাসা আদায় করে নিব। কাল রিমিকে দেখাবো বখাটেরা কিভাবে ভালোবাসে। পরের দিন সকালে রিমির জন্য অপেক্ষা করছি রাস্তায়। আজ রিমিকে বখাটে বলার শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর রিমি আসলো, তবে আজ একা এসেছে। আমি কোনো কথা না বলে রিমিকে জোর করে তুলে নিয়ে বাইকে বসিয়ে প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে একটা পুরনো ভাঙা ঘরে নিয়ে চলে আসলাম। আসার সময় রিমি অনেক চিৎকার করছিল আর অনেক ভয় পেয়ে গিয়েছিল। রিমি দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কোনো হার্ট করতে চাই না। তোমাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করিনি, তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? তুমি বখাটে মাস্তান তা তোমার এমন আচরণেই বোঝা যায়। তুমি যদি আমায় সত্যিই ভালোবাসতে তাহলে আমাকে এমন ভাবে তুলে নিয়ে আসতে পারতে না। কারণ এগুলো রাস্তার বখাটে গুলোই পারে এমন কাজ করতে, যার কারণ তার মা বাবা তাকে ঠিকভাবে কোনোদিন শাসন করেনি। তুমি এরকম, তাহলে তোমার বাবা মা কিরকম হবে আল্লাহই জানে। এবার আমার মাথায় রাগ উঠে গেল। তুই আমাকে যা বলার বল, কিন্তু আমার মা বাবাকে তুই কেন মাঝখানে তুললি? কেন? আমি এবার রিমিকে শরীরের সব শক্তি দিয়ে রিমিকে একটা চড় মারলাম আর রিমি পাশে পড়ে গেল। আমি তখন রিমির কাছে গিয়ে রিমির শরীর থেকে ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে রিমির উপর শারীরিক অত্যাচার করলাম। আমাদের ভাষায় যাকে বলে ধর্ষণ। হ্যাঁ, আমি রিমিকে ধর্ষণ করেছি। আমাকে বখাটে বলে, মাস্তান বলে আমার মা বাবাকে গালি দেয়। রিমি আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার শক্তির সাথে রিমি আমার পা পর্যন্ত ধরেছিল, কিন্তু আমার সেই সময় মাথায় প্রচন্ড রাগ উঠেছিল। রিমি একভাবে কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসলো। হয়তো রিমির চিৎকার শুনে মানুষ চলে এসেছে। মানুষগুলো আমাকে একসময় মারতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন আমি জেলখানায়। তারপর আমার বাবা আসলো। বাবা সব কাহিনী শুনতে চাইলো। বাবাকে আমি সব খুলে বললাম। বাবা বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব জামিন করিয়ে নিয়ে যাব। আমি জেলে থাকতে রিমিডার কোনো খোঁজ খবর পাইনি। এমনকি আমার মা আমাকে দেখতে আসেনি। বাবা মাঝে মাঝে আসতো আমাকে দেখতে, আর তার 2 মাস পর জামিন হয়ে যায়। আর তার পরের কাহিনী সব আপনারা তো জানেন। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিচে এসে দেখি মা বাবা সবাই একসাথে নাস্তা করছে। আমি যেই নাস্তা করার জন্য টেবিলে বলতে যাব, তখনই আমার মা নাস্তা রেখে উঠে চলে গেল। নিজের প্রতি খুব খারাপ লাগছে। আমার জন্য মা নাস্তা না করে উঠে চলে গেল। মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপর আমিও নাস্তা না করে বাবার সাথে অফিসে চলে গেলাম। অফিসে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। দিনটা খুব ভালো কাটলো। হঠাৎ করে বাবা আমার ডেস্কে আসলো। আগামী শুক্রবার তোর বিয়ের প্রস্তুতি নিয়ে রাখছি। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। কোনো আয়োজন বাদেই বিয়ে হয়ে গেল। শুধু 2 পরিবারের মানুষ ছিল, আর কেউ ছিল না। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আর ভাবছি রিমির সামনে কোন মুখ নিয়ে যাব। রিমি কোনোদিন মেনে নিতে পারবে আমাকে? তারপর 3 টাকার সাহসে নিয়ে রুমে ঢুকে পড়লাম। কারণ রিমিকে বিয়ে করার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কারণ রিমিকে আমি ভালোবাসতাম। আর আমার রাগের কারণে রিমির জীবনটা নষ্ট হয়ে গেল। রুমে ঢুকে দেখি রিমি বসে বসে কান্না করছে। আমি রিমির পাশে বসতে যাব, তখনই রিমি আমাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, তুই আমার পাশে আসবি না। তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। তোর জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়ে গেছে। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, আর তোকে স্বামী হিসেবে কোনোদিন মানবো না। তুই কোনোদিন আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবি না। রিমি, আমাদের প্রথম পার্টটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন দ্বিতীয় পার্টের জন্য, আর সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সবার আগে আপনারা দ্বিতীয় পার্টটা পেয়ে যান। আর নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হব। তাই জন্য আপনারা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।